আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়। অধ্যায়ের নাম মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে ক্রয় বিভাগ পণ্য উৎপাদন করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কাঁচামাল ক্রয় করে। পণ্য ক্রয় করতে গিয়ে সেই কাঁচামালগুলো গুদামে জমা থাকে। গুদামে জমাকৃত কাঁচামালগুলো কখন ব্যবহার করা হবে, কোন পণ্যগুলো ব্যবহার করা হবে, আগে কোনগুলো ব্যবহার করা হবে, পরে কোনগুলো ব্যবহার করা হবে, এর প্রেক্ষাপটে কাজ করতে গিয়ে ক্রয় বিভাগকে ওই পণ্য সংক্রান্ত আলাদা করে হিসাব রাখতে হয়। সেই হিসাব সংক্রান্ত অঙ্ক আমরা করব আজকে। মূলত এই পণ্য বা মাল সম্পর্কে যে হিসাব করতে হয় তাই হিসাবগুলোকে বলা হয় মাল খতিয়ান। আর এই হিসাবগুলো সাধারণত আমরা আমাদের বইতে 3 পদ্ধতিতে করা হয়, খেয়াল করব। অর্থাৎ তুমি কোন পণ্যগুলো ব্যবহার করবে কিংবা বিক্রি করবে। এখানে ব্যবহার বলতে ইস্যু বলা হয়। অর্থাৎ মনে করো, আমি যদি তোমাকে একটু উদাহরণ বলি, তুমি হয়তো বিষয়টা একটু ভালো করে খেয়াল করবে যে তুমি 1 থেকে 5 তারিখ পর্যন্ত পণ্য ক্রয় করেছো। অর্থাৎ 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এভাবে 5 তারিখ পর্যন্ত পণ্য তুমি ক্রয় করেছো। এরপরে 6 তারিখ থেকে তুমি পণ্য ব্যবহার করবে কিংবা বিক্রয় করবে। এখন প্রশ্ন হচ্ছে তুমি কোন পণ্যগুলো আগে ব্যবহার করবে বা আগে বিক্রি করবে। সাধারণত আমরা মনে করতে পারি যেগুলো 1 তারিখে ক্রয় করেছিলাম সেই পণ্যগুলো হয়তো পুরাতন হয়ে যাচ্ছে, ওই যুক্তি থেকে আমরা 1 তারিখের পণ্যগুলো বিক্রি করে দেব কিংবা ব্যবহার করব। অথবা আমরা ভাবতে পারি যে পণ্যগুলো 5 তারিখে কিংবা 4 তারিখে ক্রয় করলাম সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিংবা সেগুলো ব্যবহার করাই উত্তম এই মুহূর্তে, তাহলে আমরা ওই পণ্যগুলো ব্যবহার করতে পারি। অথবা আমাদের পরিস্থিতি এমনও হতে পারে পুরাতন পণ্য কিংবা নতুন পণ্য এরকম বিবেচনা না করে সবটাই মিশ্রিতভাবে পণ্য ব্যবহার করছি। তাহলে এক্ষেত্রে আমি খেয়াল করছি কি, পণ্য সংক্রান্ত হিসাব করতে গিয়ে, পণ্য ব্যবহার করতে গিয়ে আমাদের 3 ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। অর্থাৎ 1 তারিখে যে পণ্যগুলো ক্রয় করলাম সেগুলোই আগে ব্যবহার করছি। এর অর্থ বইয়ের ভাষায় বলা হয় আগে আসা আগে ছাড়া পদ্ধতি। অর্থাৎ যেগুলো আগে এসেছিল সেগুলো আগেই ব্যবহার করব। এরপরে আরেকটা বিষয় আছে যে যে 5 তারিখে কিংবা 4 তারিখে যে পণ্যগুলো ক্রয় করলাম বললাম, যদি সেগুলো আগে ব্যবহার করি তখন সেটা বইয়ের ভাষায় বলা হয় পরে আসা আগে ছাড়া পদ্ধতি। অর্থাৎ যা পরে আসলো তা আগেই ব্যবহার করব। আরেকটা বিষয় বিবেচনা করা হয় যে পরের গুলো নয় আগের গুলো নয়, সবগুলা মিশ্রিতভাবে আমি ব্যবহার করব, তখন সেটাকে বলা হয় গড় পদ্ধতি। আচ্ছা যাক, এই বিষয়গুলো মূলত আমরা যখন সরাসরি অঙ্কে চলে যাব একটু ভালো করে খেয়াল করতে পারবে, বুঝতে পারবে। আমি আবারও বলছি, এই চ্যাপ্টারের প্রেক্ষাপটে আমরা অঙ্কগুলোর অর্থাৎ মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ আমরা 3 ভাবেই করব সাধারণত। যে কি, পণ্য আগে আসলো অর্থাৎ আগে আসা আগে ছাড়া পদ্ধতি, ফাইফো মেথড, ফাইফো পদ্ধতি। এরপরে পরে আসা আগে ছাড়া পদ্ধতি, লাইফো মেথড। এরপর আরেকটা রয়েছে গড় পদ্ধতি। তাহলে বন্ধুরা, আমরা ইতিমধ্যে অনেক কথা বলে ফেললাম, আর দেরি না করি সরাসরি অঙ্কে চলে যাই। তখন তোমাদের কাছে বিষয়টা অনেক বেশি সহজ মনে হবে। আমি অনেক বেশি ইনফরমেশন উপস্থাপন না করে সরাসরি অঙ্কে চলে গেলাম, কারণ একটা স্টুডেন্ট এই অনলাইনের মাধ্যমেও এই এতগুলো ইনফরমেশনগুলো সে জানার প্রয়োজন মনে করে না, সে স্বাচ্ছন্দ্য বোধ করে না, আমি যতটুকু মনে করি। তাই আমি ইচ্ছা করে বাধ্য হয়ে সরাসরি অঙ্কে চলে গেলাম। কমেন্ট বক্সে বিভিন্ন ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, তোমাদের যদি প্রয়োজন হয় সেখান থেকে সংগ্রহ করবা, কিংবা এরপরে যদি সমস্যা হয় সরাসরি আমার সাথে যোগাযোগ করবো, ওখানে নাম্বার দেওয়া থাকবে। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা বন্ধুরা, আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড 19-এর 9 নম্বর প্রশ্ন। এই অধ্যায়ের প্রেক্ষাপটে এখানে রেখা রয়েছে অটোবি কোম্পানির 2018 সালের ডিসেম্বর মাসে কাঁচামাল ক্রয় করা হলো এবং সেগুলো ইস্যু করা হলো, অর্থাৎ ব্যবহার করার উদ্দেশ্যে কারখানায় পাঠানো হলো। এখানে ইনফরমেশন দেওয়া আছে কি, 1 তারিখে কিছু পণ্য জমা ছিল অর্থাৎ উদ্বৃত্ত, 4 তারিখে কাঁচামাল ক্রয় করা হলো নতুন করে, 8 তারিখে কাঁচামাল ইস্যু করা হলো অর্থাৎ ব্যবহারের উদ্দেশ্যে পাঠানো হলো কারখানায়। এভাবে 15 তারিখ, 20 তারিখ, 25 তারিখ লেনদেনগুলো উপস্থাপন রয়েছে। এরপর আবার রয়েছে 26 তারিখ ঘাটতি পাওয়া গেল, অর্থাৎ পণ্য খুঁজে পাওয়া যাচ্ছে না, শর্ট রয়েছে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ লেনদেন দেখা যাচ্ছে কি 31 তারিখে কারখানা হতে ফেরত। এবার আমাদের কাজ হচ্ছে কি এই লেনদেনগুলোর প্রেক্ষাপটে কাজ করতে হবে যেভাবে নির্দেশনা রয়েছে। এখানে ক নম্বর কি দেখা যাচ্ছে, ডিসেম্বর মাসে মোট ক্রয়ের পরিমাণ কত,
এটা খুব সিম্পল একটা প্রশ্ন করা হলো, যে বলা হলো ক নম্বরে ডিসেম্বর মাসে মোট ক্রয়ের পরিমাণ কত। তাহলে আমরা যদি খেয়াল করি, পণ্য ক্রয় করা হলো কয় তারিখে, 4 তারিখে, 8 তারিখ, 15 তারিখ এবং 25 তারিখ, এইগুলো পণ্য ক্রয় করা হলো 4 তারিখ, 8 না এখানে ভুল হচ্ছে। তাহলে স্পষ্ট খুব সিম্পল কথা যে 4 তারিখে পণ্য ক্রয় করলাম, 15 তারিখে পণ্য ক্রয় করলাম, আর একটা 25 তারিখে পণ্য ক্রয় করা হলো। এই বিষয়টা জাস্ট উপস্থাপন দেখানো। এই যে দেখো তোমাদের সলিউশন দেখাচ্ছি। এই যে 4, 15, 25 লিখলাম, লেখার পরে কোন পরিমাণ কিনলাম, 150, 150, 200 কেনা হলো, কোন রেটে কিনলাম রেট দেওয়া হলো। তাহলে এই যে 150 এবং 11 গুণ করলে টোটাল টাকা আসলো, এরপর 150 12 গুণ করে টোটাল টাকা আসলো, 200 আর 13 গুণ করে টোটাল টাকা 2600 আসলো। সবগুলো যোগ করে আমরা 6050 টাকা পেলাম। এই হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর। এরপরে খ নাম্বারে কি বলা হলো, খুবই গুরুত্বের সাথে খেয়াল করতে হবে, অর্থাৎ পদ্ধতি অনুসারে কাজ করতে হবে। যেখানে রয়েছে 1, 4, 8, 26 তারিখের তথ্য ব্যবহার করে FIFO পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। তাহলে যদি আমরা মাল খতিয়ান করতে চাই, যারা আগে করো নাই খেয়াল করো, এভাবে একটু পুরো চকটাই করতে হবে। যে এখানে তোমার মালের বিবরণ দেখিয়ে একটু ইনফরমেশন লিখতে হবে, এরপরে কোম্পানির নাম লিখবা, মাল খতিয়ান লিখবা, কোন পদ্ধতিতে করা হচ্ছে সেই ইঙ্গিতটা দিতে হবে, FIFO পদ্ধতি। এরপর এখানে একটু ইনফরমেশন রয়েছে, মূলত এগুলো কিছুই লিখতে হয় না, খালি থাকে, এগুলো প্র্যাকটিক্যালি দরকার হয়। আমরা সরাসরি অঙ্কে চলে যাব। এই যে আমার একটা হচ্ছে কি বিবরণ অংশ, এখানে কি কি কিনছে বা বিক্রি করছে কিংবা ব্যবহার করছে ওই বিষয়গুলো স্থাপন করব, আর এখানে ক্রয়ের টাকাগুলো বসাবো, আর এখানে ইস্যু কিংবা বিক্রি করে দিলে সেগুলোর টাকা বসাবো, আর এই অংশে আমরা উদ্বৃত্ত কত রয়েছে, ব্যালেন্স কত রয়েছে সেটা দেখাবো। তাহলে এখানে 1 তারিখে রয়েছে যে উদ্বৃত্ত 200 একক, প্রতি একক 10 টাকা করে। আমার এখানে সমাধানের গড়ে 3টা গড় রয়েছে, যে একটা ক্রয়ের গড়, একটা ইস্যুর গড়, একটা উদ্বৃত্তর গড়। যেহেতু আমাদের 1 তারিখ লেনদেনটা উদ্বৃত্ত ছিল, তাহলে আমরা উদ্বৃত্তের গড়েই বসাবো। 200 একক বসালাম, এরপরে 10 টাকা করে বসালাম, এরপরে গুণ করে 200 আর 10 গুণ করে 2000 পেলাম। এরপরে আমাদের প্রশ্ন অনুসরণ করে আবার 4 তারিখে বলা হলো যে কি কাঁচামাল ক্রয় 150 একক, প্রতি একক 11 টাকা। তাহলে আমরা সেই আগের মতো অঙ্কের মধ্যে গিয়ে ক্রয়ে বলে লিখলাম বিবরণের ঘরে 4 তারিখ, এবং এই টাকাগুলো আমরা বসাবো ক্রয়ের ঘরে। এখানে ক্রয় করলে এখানে লিখতে হয়, 150 একক ক্রয় করলাম, 11 টাকা ধরে গুণ করে ফলাফল এটা পেলাম। এখন প্রশ্ন হচ্ছে এই ফলাফলটা ঠিক উদ্বৃত্তের ঘরেও দেখাতে হবে, অর্থাৎ উদ্বৃত্তের ঘরের মধ্যে এই বিষয়টা খেয়াল করবো আমরা, পণ্য যদি ক্রয় করি আমার জমা বেড়ে যাবে, উদ্বৃত্ত বেড়ে যাবে, ব্যালেন্স বেড়ে যাবে। তাহলে আগের ছিল কত, এই যে এই পণ্যগুলো মূলত এর আগের পণ্যগুলো এভাবে লেখার পরে 210, 2000, অর্থাৎ আগের তারিখের পণ্যগুলো যে টানবো, লিখবো হুবহু, এরপর নতুন করে যা কিনলাম তা লিখবো। অতএব দেখা যাচ্ছে যে কি 2 ধরনের পণ্য রয়েছে, অর্থাৎ 200 পরিমাণ পণ্য রয়েছে 10 টাকা দামের, 150 পরিমাণ পণ্য রয়েছে 11 টাকা দামের। টোটাল হিসাব করলে এই হিসাবটা দাঁড়ায়। আমি আবারও বলছি, আমরা যদি হিসাব করি সব সময় ক্রয়ের বিষয়টা উদ্বৃত্তের ঘরে বসানোর ক্ষেত্রে আমরা পূর্বেরটা জের হিসেবে টানব। এরপর আমরা পড়ব যে 8 তারিখে বলা হচ্ছে কাঁচামাল ইস্যু 300 একক। বন্ধুরা খুবই খেয়াল করতে হবে, এখানে রেট বলা হয়নি, অর্থাৎ কোন দরের পণ্য বলা হয় নাই, মূলত এটা বলে না, এটা আমাকে পদ্ধতি খেয়াল করেই বুঝে নিতে হয়। কাঁচামাল ইস্যু 300 একক। তাহলে আমরা সমাধানের দিকে একটু তাকাই, যে 8 নম্বরে যে বিবরণ করে ইস্যু লেখা হলো, যে আমরা ক্রয়ের ঘরে কিছু লিখলাম না, মূলত এটা ক্রয় নয়, এটা কিন্তু ইস্যু, তাই ইস্যুর ঘরে লিখতে হচ্ছে, যে কি ইস্যুর ঘরে লিখবো। এখন প্রশ্ন হচ্ছে ইস্যুর ঘরে কীভাবে লিখবো, আমার ব্যালেন্সের দিকে একটু তাকাইতে হবে। আমার কাছে পণ্য রয়েছে 200 এবং 150, খেয়াল করো ভালো করে। আমরা পদ্ধতি অনুসরণ করতেছি FIFO পদ্ধতি, অর্থাৎ প্রথমেরগুলোই বিক্রি করব, আগে আসা আগে ছাড়া। আমি যদি এই পণ্যগুলোর দিকে তাকাই, 200 পণ্যগুলো প্রতিষ্ঠানে আগে আসলো নাকি 150 পণ্যগুলো প্রতিষ্ঠানে আগে আসলো? অবশ্যই 200 পণ্যগুলো প্রতিষ্ঠানে আগে আসলো। তাহলে আমার পদ্ধতিটা ছিল যে কি আগে আসা আগে ছাড়া পদ্ধতি। তাহলে আমি যদি বিক্রয় করা অর্থাৎ ব্যবহার করা শুরু করি, 200 এগুলো আগে ব্যবহার করতে হবে, এরপরে আমি 150 থেকেই নিতে পারবো। তাহলে আমরা এখানে কাজ করছি, যে প্রশ্নের দিকে আবার থাকাই,
8 নম্বরে বলা হচ্ছে যে কি 300 একক, 300 একক ইস্যু করছি। এবার আমি এখানে ব্যালেন্সের দিকে তাকাই, এখানে মাত্র রয়েছে 200 একক, তাহলে 300 একক হতে হলে আরও 100 দরকার, এর পরেরগুলো থেকেই নেব। অর্থাৎ 200 এককের পণ্য নিতে হবে 10 টাকা দামেরগুলো, এরপরে 150 থেকে 100 একক পণ্য নিতে হবে 11 টাকা দামের, টোটাল 300 হয়। এই বিষয়গুলো আমরা ইস্যুর ঘরে দেখাবো। এই যে 200 একক দেখালাম 10 টাকা দামের 2000, এরপরে 100 দেখালাম 11 টাকা দামের 1100। এখানে আলাদা আলাদা করে কেন লিখলাম আবারও বলছি আমি, কারণ আমার একই সাথে পণ্য এখানে জমা নাই, এখানে 200 300 নাই তাই। এবার আমাদের রয়েছে 26 নম্বর লেনদেন, যে 26 তারিখের ঘাটতি পাওয়া গেল। ঘাটতি বলতে পণ্য পাওয়া যাচ্ছে না, এই বিষয়টা আমরা কোথায় উপস্থাপন দেখাবো। ঠিকই আমরা মূলত ক্রয় করলে ক্রয় করে দেখাইতে হয়, আর ইস্যু করলে ইস্যুর করে দেখাইতে হয়, উদ্বৃত্ত হলে উদ্বৃত্ত করে দেখাইতে হয়। মূলত আমরা ইস্যুর করে দেখাবো যদি পণ্য ইস্যু করলে চলে যাচ্ছে, বিক্রি করলেও চলে যাচ্ছে, কিংবা ঘাটতি হলেও চলে যাচ্ছে, বিনষ্ট হলেও চলে যাচ্ছে। আবারও বলছি সংক্ষিপ্ত কথা, যে কোনো কারণে যদি পণ্য চলে যায় আমরা এই ইস্যুর ঘরেই দেখাবো। ঘাটতি হলেও পণ্য নাই পাওয়া যাচ্ছে না, নষ্ট হলে পণ্য নাই পাওয়া যাচ্ছে না, আর ইস্যু করা হলেও পণ্য ব্যবহার করা হচ্ছে। যেই কারণে হোক পণ্য যদি গুদাম থেকে চলে যায় তাহলে আমাদের এই ঘরেই লিখতে হবে। তাহলে আমাদের 26 নম্বর লেনদেন ছিল যে কি 20 একক পণ্য ঘাটতি রয়েছে, তাহলে আমরা 20 বসালাম। বসানোর পরে সেগুলোর রেট কত বসাবো, যেই রেটের পণ্য আমার কাছে জমা ছিল 11 টাকা, ওই 11ই বসাইতে হবে।